রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, বাংলার ভোট যুদ্ধ নিয়ে আবারও আমি হাজির। আমি শতাব্দী এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার ভোট যুদ্ধে এই মুহূর্তে 41% পর্যন্ত ভোট দান সম্ভব হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর আমরা সকাল থেকে এখনো পর্যন্ত আপনাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি, এবং আগামী যে সময়টা আমাদের হাতে রয়েছে সেখানেও রয়েছে আপনাদের জন্য বাংলার ভোট যুদ্ধের সমস্ত রকমের খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের পাশেই ঠিক রয়েছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির সুশাসন বিভাগীয় তরফ থেকে মাননীয় শ্রী অমিতাভ ব্যানার্জি মহাশয় আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। আর প্রথমে জানান, আশা করি আপনার ভোটদান আজকে সম্পন্ন হয়েছে। একদম সকাল থেকেই এই একটা ভোট পর্ব, মানে শুধু পর্ব বলবো না, ভোট পরব হয়ে উঠেছে, যেহেতু আজকের দিনটা খুব স্পেশাল। এবং এবছরের ভোট, আমি বারবার বলছি, এবছরের ভোট অনেকটাই গুরুত্বপূর্ণ বলে সাধারণ মানুষও মনে করছে। এবং সাধারণ মানুষের মধ্যে এই যে চেতনা একটা এসেছে যে এবারের ভোটকে একটু অন্যরকম, হয়তো বিজেপি বা ভারতীয় জনতা পার্টি যে স্লোগানটা নিয়ে এগিয়ে এসেছে, পাল্টানো দরকার, পরিবর্তনের একটা যাত্রা, চাই বিজেপি সরকার, চাই বিজেপি সরকার, পরিবর্তনের এই যে যাত্রা বিজেপি শুরু করেছে, এক্ষেত্রে কতটা মানুষের ওপর এই প্রভাবটা পড়তে পারে বলে মনে করছে? দেখুন, এই বিধানসভা ভোটটা হচ্ছে একটা আঞ্চলিক ভোট। মানে প্রতিটা বিধানসভা যত আছে এই পশ্চিমবঙ্গের, এখন 294টা যে বিধানসভা আছে, সেই বিধানসভার যারা লোক, যারা ভোটার, যারা ভোট দিচ্ছে, তারা এক্সপেক্ট করে যে এই বিধানসভাগুলো যাকে তারা মনোনীত করবে, তাকে প্রার্থী হিসাবে পাঠাবে, এমএলএ হিসাবে, বিধায়ক হিসাবে, সে বিধানসভায় গিয়ে ভালো কাজ করবে, ভালো ফান্ড নিয়ে আসবে, উন্নয়ন করবে, সোশ্যাল একটা ডেভেলপমেন্ট করবে, একটা সামাজিক ডেভেলপমেন্ট করবে, একটা আঞ্চলিক ডেভেলপমেন্ট করবে। তো এই বিধানসভা তার জন্য মানুষের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ভোট। মানে একটা ছোট থেকে ছোট, মানে একটা বস্তি বাড়িও মেয়ে ছেলেরা, বাচ্চারা, ইয়াং যারা ভোটার, তারা ভাবে যে আমরা এই ভোটটা দিলে আগামী দিন আমরা 5 বছর ভালো কিছু পাবো। লোকসভাতে হয়তো অতটা ভাবে না। লোকসভায় কি হয়, দিল্লিতে যে সরকার করেছে সেই লোকসভাটা তারা আগামী বছর, মানে 5 বছর দেশটাকে চালাবে। বাট এই আঞ্চলিক এই ধরনের একটা বিধানসভার ভোট, এটা কিন্তু মানুষের কাছে প্রার্থীটা খুব ইম্পর্টেন্ট, পার্টিটা খুব ইম্পর্টেন্ট। এবং সবাই খুব মানে আমি সকাল থেকে ভোটে বিভিন্ন জায়গায় ছিলাম, মানে এত লাইন, ছোট থেকে ছোট, মানে একদম নতুন ভোটার, তারাও লাইন দিয়েছে, শয়ে লোক। মানে দুর্গাপুরে আমি গত প্রায় 4-5টা ইলেকশন আমি দেখেছি, মানে এই ধরনের জনপ্লাবন সকাল থেকে। আর আপনি দেখবেন এবারে দুর্গাপুরে, আমি বলছি বেশিরভাগ জায়গায় অলরেডি 40% ভোট হয়ে গেছে। 12টার মধ্যে 40% ভোট হয়ে গেছে, হয় না 40-45%, কিছু জায়গায় তো 50%ও হয়ে গেছে, শুনতে পাচ্ছি। তো মানুষের একটা আশা, তো যে বিধায়ক হিসাবে আমরা পাঠাচ্ছি, যাকে বিধায়ক হিসাবে, সেই বিধায়ককে কিন্তু আগামী 5 বছর ভালো কাজ করতে হবে। সে বিধানসভার নিজের পার্টির ভোট লোক হোক বা বিরোধী পার্টির লোক হোক, তাকে বিধানসভায় গিয়ে তার আঞ্চলিক যে অবস্থা, আঞ্চলিক জলের কষ্ট, মানুষের পাট্টার কষ্ট, মানুষের ইন্ডাস্ট্রি হচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে না, বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না, হসপিটালের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হচ্ছে না, এটা ওনাকে একদম প্রজেকশন করে ওনাকে বিধানসভাতে প্লেস করতে হবে। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী হোক, যদি আমরা সেই লড়াকু যদি সে এমএলএ হয়, তাহলে ডেফিনেটলি সেখান থেকে বিভিন্নভাবে ফান্ড অ্যারেঞ্জ করে, যে কোনো ওখানে ফান্ড ম্যানেজমেন্টের টিম থাকে বিধানসভার,
অ্যাপার্ট ফ্রম মুখ্যমন্ত্রী ওটা হেড করেন, বাকিরা একটা টিম তৈরি হয়ে কাজ করে। তো সেই ফান্ডটা যাতে মানুষের কাছে পৌঁছায়, দেখুন এমএলএরা পয়সা পাচ্ছে না, সেই পয়সা মানুষ, রাজ্য সরকারের তো পয়সা আসছেই, সে যে কোনো ট্যাক্সের টাকা জমা পড়ছেই, ওরা কি করছে তখন ওই টাকাটা মিসইউজ করছেন। ওনারা এই যে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে একটা পপুলারাইজ একটা গভর্নমেন্ট বানানোর চেষ্টা করছে, বিভিন্ন রকম ভাতা দিয়ে, ক্লাবকে দিয়ে, একে দিয়ে, ওকে দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি সামাজিক উন্নয়ন যেটা বলে, যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলে, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বলে, এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট, মানুষের অবস্থার যে উন্নয়ন করার দরকার আছে, আর্থিক উন্নয়ন, সেটা কিন্তু আমরা লাস্ট 13-14 বছরে কিচ্ছু দেখতে পেলাম না, খুব দুর্ভাগ্যজনক। এর জন্য মানুষ একটা পরিবর্তন চাইছে। এই পরিবর্তনটাই আমরা বিজেপি, ভারতীয় জনতা পার্টির কাছে বিভিন্ন, আমাদের দিল্লির প্রধানমন্ত্রী অমিত শাহজি সবাই আসছেন, বিভিন্ন নেতারা আসছেন, নাড্ডাজি, বিভিন্ন নেতা এসছেন, এই মানুষের কাছে তুলে ধরছেন যে অন্য রাজ্যে যে উন্নয়নটা হয়েছে, আমাদের যদি বিজেপির সরকার আনা যায়, আমাদের বিজয়ী যা বিধায়ক তাদেরকে ভোটে জেতানো যায়, তা বাংলাতে আমরা সেই ধরনের একটা উন্নয়ন আনতে পারবো। আচ্ছা, তো এই বছরের যে নির্বাচন, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে এবছর যে জিনিসটা সব থেকে বেশি প্রকাশ্যে এসেছে, যেটা বেশি লাইমলাইটে এসেছে, সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআরটা কতটা এফেক্ট ফেলছে এবছর নির্বাচনের ক্ষেত্রে? খুবই এফেক্ট ফেলছে। দেখুন, আমরা সিপিএম এর সময়তেও এটাই করেছে। বাংলাদেশে দেখুন, আমার ভারতবর্ষ তো অবভিয়াসলি বাংলাদেশের চেয়ে অনেক উন্নত দেশ, সবকিছু স্বচ্ছতা আছে, খাবার দাবারের স্বচ্ছলতা আছে, রেশনের স্বচ্ছতা আছে, স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট ভালো বাংলাদেশের তুলনায়। তো বাংলাদেশের কিছু নাগরিক যারা আছে, মুসলিম নাগরিক, তারা যে কোনোভাবে হোক আমাদের দেশে ঢুকে যাচ্ছে, পয়সা দিয়ে, নেতাদের পয়সা দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে, তারা বসবাস শুরু করে দিচ্ছে। এবং আলটিমেটলি আমরা যারা বাঙালি, যারা বাংলাদেশের লোক, সেটা বাঙালি হোক, হিন্দু মানে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যারা অরিজিনালি বাংলার লোক, যারা ভারতবর্ষের লোক, তারা অনেক কিছু জিনিস থেকে বঞ্চিত হচ্ছে, সেটা ভাগ হয়ে যাচ্ছে জিনিসটা। তো এটা প্রথমে কিন্তু যখন মমতা দি আসেন, তার আগে এটার এগেনস্টে মমতা দি অনেক রাজ্যসভায়, লোকসভায়, বিভিন্ন বিধানসভায় উনি লড়েছেন যে কেন বাইরে থেকে অবাঞ্ছিত লোকদেরকে আনা হচ্ছে, ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে, তখন সিপিএম এর এগেনস্টে লড়েছেন। এখন মমতা দি এটাকেই ওনার হাতিয়ার করে নিয়েছেন। লাস্ট এই 14 বছরে বহু লোক, লক্ষ লক্ষ লোক ভারতবর্ষে ঢুকে গেছে, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেলেছে। তো এই এসআইআর, এবং তারা ভোটিং করবে, ন্যাচারালি ভোটিং করলে তারা টিএমসি কেই ভোটিং করবেন। তো এসআইআর হওয়ার জন্য ওই একটা বিরাট অংশকে আমরা বাদ দিতে পেরেছি। আরেকটা হচ্ছে, আমরা বহু যারা মৃত ভোটার, যারা মারা গেছিলেন, যারা এই পশ্চিমবঙ্গে ছিলেন, রাজ্যে যারা আছেন, তারা এই মৃতার ভোটার যখন মানে ইলেকশন 1টা 2টো 3টে পর্যন্ত হয়ে যেত, তারপরে মৃত ভোটারের ভোটগুলো দেওয়া হতো, মানে ভোট লুট হতো বেশিরভাগ। সেই সংখ্যাও কিন্তু লক্ষ লক্ষ সেই সংখ্যা, সেই মৃত ভোটারদের পুরো মাইনাস হয়েছে। এটা একটা বিরাট সুবিধে। এবার কিন্তু একটা কথা বলবো, এই এসআইআর করতে গিয়ে আমাদের বহু হিন্দু, যারা সাধারণ হিন্দু ফ্যামিলি, যারা অত খুব একটা শিক্ষিত নয়, পড়াশোনা অত জানে না, তার মনে করুন আমি অনেকেই দেখেছি, দেখছি দুর্গাপুরের বুকেই হয়েছে, যে বাবা ছিল, নাম ছিল রাম কুমার সিং, বাবার নাম। তারা হয়তো 4 ভাই বা 3 ভাই, 2 বোন, তো এক ভাই হয়তো ওটা রাম কিঙ্কর সিং লিখেছেন, পরের ভাইগুলো বাবার নাম লিখে দিয়েছে রাম সিং করে। রাম সিং তার ছেলেরাও পেয়েছে, মানে একটা পরিবারে 15-20 জনের অ্যাকচুয়ালি দাদুর নামটা ভুল লিখে ফেলেছে। ন্যাচারালি যখন এসআইআর কম্পিউটারে ওটা আসছে, তখন ওটা আউট হয়ে যাচ্ছে, ন্যাচারালি ওটা ডিলিট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা ভুল। কিন্তু যেহেতু আমার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কমিটমেন্ট ছিল সব হিন্দুরা এসআইআর এ পাস হবে, কিন্তু কোনোভাবে টাইমের হয়তো অল্পতার জন্য এটা রেকটিফাই তেমন ভাবে করতে পারলেন না হয়তো। কিন্তু আমি আশা রাখি আগামী দিন যারা প্রকৃত হিন্দু, আমাদের ভারতবর্ষের নাগরিক, তারা প্রত্যেকেরই এসআইআর এ পাস হবে, এবং এবারে হয়তো কিছু যারা ভোট দিতে পারেনি, আগামী ইলেকশনে কিন্তু তারা ভোট দিতে পারবে বলে আমার মনে হয়। এবং এখানে শাসক দলের পক্ষ থেকে যে অভিযোগগুলো উঠেছে, এসআইআর যখন থেকে এসআইআর এর কথা বলা হয় এবং এসআইআর এর জন্য নথিভুক্তিকরণের জন্য কথা বলা হয়, সেক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে যে অভিযোগ ওঠে যে এই এসআইআর এ যাদের নাম নেই, তারা হয়তো অনেকেই মারা যাচ্ছেন বিভিন্ন টেনশনে, বা হয়তো
অনেকে চলে গেছেন, এই রাজ্য ছেড়ে চলে গেছেন। তো সেক্ষেত্রে মানুষের ওপরে স্পেশালি এবং তাছাড়াও বলবো নির্বাচন কমিশনের সাথে যুক্ত যারা বিএলও অফিসাররা রয়েছেন তাদের ক্ষেত্রেও বিভিন্ন মানসিক নির্যাতন হয়েছে এবং সেটা কেন্দ্রীয় সরকারের দিকে তাক লাগিয়ে এই কথাটা বলা হয়েছে। দেখুন, এটা তো ইলেকশন কমিশনারের একটা ডিসিশন। এটা অনেকদিন 2002-এ কি 2001-এ হয়েছিল। এর মাঝে কিন্তু আরো করার দরকার ছিল। এটা এখন যে করা হলো আমার মনে হয় এটা 1-2 বছর আগে। এখন তো 15 বছর শাসক দল, এখন 15 বছর তারা রাজত্ব করছেন, শাসন করছেন। এই 15 বছরের মধ্যে এসআইআর এর কোন রকম কোন ধ্যান ধারণা আসেনি কেন? মানে 15 বছর পর এখন এসআইআর এলো, না করলে ভালো হতো এসআইআর। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে, প্রচুর শরণার্থী এসে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, আধার কার্ড বানিয়ে নিয়েছে, তারা রেশনের টাকা তুলছে, সরকারের বিভিন্ন যোজনাগুলোর ফায়দা তুলছে, কিন্তু তারা ভারতীয় নাগরিকই নয়, বাংলাদেশ থেকে এসছে। তো সেইটা যখন খুব বেশি উঠে এলো, সরকার যখন এটা দেখলো বা ইলেকশন কমিশনার যখন দেখলো, তার জন্য এসআইআরটা আরো বেশি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হলো। আমার মনে হয় এসআইআরটা খুবই দরকার ছিল, এটা একটু আগে করলে ভালো হতো। আর বলবো এই ইলেকশনে এসআইআর একটা বিরাট ফেলবে। মৃত ব্যক্তিদের অনেক নাম কাটা গেছে, যারা ভেক ভোটার হিসেবে ভোটিং করতো। এখনো অনেকে রয়েছেন যাদের কিন্তু এসআইআর এখনো নাম আসেনি। হ্যাঁ, তারা এই ক্ষেত্রে এবারের ভোটের ক্ষেত্রে তাদের কি নিয়মাবলী রয়েছে? না দেখুন, সেটা তো কারেকশন চলছে, কিন্তু এত টাইম কম যে আমার মনে হয় আজকের এই ইলেকশনে খুব একটা মনে হয় তাদের খুব একটা বেনিফিট পাওয়া যায়নি। আবার যেটা একটা 29 তারিখের যে ভোট আছে তার আগেও কিছু যাদের ভুল ছিল তারা কারেকশন ফর্ম 7 বা ফর্ম 6 জমা দিয়েছে কাগজপত্র সমেত। তাদেরকে আশা করা যায় অনেকটাই অ্যামেন্ডমেন্ট হবে। এই যে একটা প্রায় 90 লক্ষ ভোটারের নাম বান্ধা হয়েছিল, তারা কিছু কারেকশন করে সেটা 55 লক্ষতে দাঁড়িয়েছে। আমার মনে হয় আরো কিছু কারেকশন হলে সত্যি যারা ভারতীয় নাগরিক তারা ভোটারের পাবে, হয়তো আজ নয় কাল পাবে। আর যারা বাংলাদেশি তাদেরকে আউট হবে, তাদেরকে ফিরে যেতে হবে। যারা মৃত ভোটার তাদের নাম কাটা যাবে। তো এসআইআরটা খুবই দরকার ছিল বাংলার জন্য। এবং একটা কথা শুনুন, এসআইআর তো বিহারেও হয়েছে, এসআইআর তো কর্ণাটকেও হয়েছে, এসআইআর তো উড়িষ্যাতেও হয়েছে, কোনো তো প্রবলেম হয়নি, সব জায়গায় হয়েছে। তো আমাদের বাংলাতে কেন হবে না? এটা এসআইআর করার জন্য দেখুন, নাগরিকত্ব আপনার দেশের নাগরিক তারা আলাদা করতেই হবে। সারা আমেরিকার সঙ্গে কানাডার, স্পেনের সঙ্গে ফ্রান্সের বড় বড় ওয়াল প্রাচীর দেওয়া আছে এবং কোনোভাবে কোনো লোক আরেক দেশে যেতে পারে না। যেতে গেলে তাদের ওয়ার্ক ভিসা নিয়ে যেতে হয়। আমাদের পশ্চিমবঙ্গে এমন যে সরকার বাংলাদেশ থেকে যে কোনো লোক আসে, পশ্চিমবঙ্গে কাজ করে, তারা ভোটার আধার কার্ড বানিয়ে ফেলে, নিয়ে ভারতবর্ষের অন্য জায়গায় গিয়ে ঢুকে যায়, নিয়ে কাজ করে। এই পশ্চিমবঙ্গ সরকার এটাকে বন্ধ করার চেষ্টা করেনি, বরং প্রমোট করেছে এই বাংলাদেশিদের, রোহিঙ্গাদের ভারতবর্ষে আসার জন্য। তো এটা খুবই দরকার ছিল বলে মনে করি, এবং এই ইলেকশনে এটার একটা বিরাট প্রভাব ফেলবে। বিরাট প্রভাব ফেলেছে, এখনো ফেলেছে ডেফিনেটলি। তারপরে এই ইলেকশনে হিন্দুত্বর একটা তো ব্যাপার আছেই, কারণ আমাদের যেভাবে দেখুন সংখ্যালঘুর জন্য, সংখ্যালঘুরা ভারতীয় সংখ্যালঘু যারা আছে, এখানে একটু ইন্টারাপ্ট করছি। একটা সময় ছিল যেখানে আমরা যখন ভোট দিতাম সেক্ষেত্রে কিন্তু ধর্মীয় ব্যাপারটা খুব একটা এফেক্টেড ছিল না বা খুব একটা প্রভাব ফেলতো না আমাদের ভোটের ক্ষেত্রে, কিন্তু এখন সেই জিনিসটা পুরোপুরি আমার মানে ধর্মীয় ক্ষেত্রটা যেন একটু বেশি রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে দেখুন, এই যে মুসলিম সম্প্রদায়, আমাদের ভারতীয় মুসলিম যেটা, তাদের জন্য কিন্তু সিপিএম সরকারও কিচ্ছু করেনি। আর তাদের জন্য এই বামফ্রন্ট সরকার, আমাদের টিএমসি সরকারও কিচ্ছু করছে না। লাস্ট 14 বছর তাদের মুসলিমরা যে অবস্থায় ছিল আজও সেই অবস্থায় আছে। আর্থিক তাদের কোনো উন্নয়ন হয়নি। আর্থিক উন্নয়ন, যে কোনো সম্প্রদায় আর্থিক উন্নয়ন না হলেই তারা বিভিন্ন ক্রাইম, বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়াবেই। এটা আপনি আটকে রাখতে পারবেন। পেট তো আছে, খেতে তো হবে, সংসার তো আছে, পরিবার তো আছে। তো তার জন্য তাদের শিক্ষাগত যোগ্যতা উন্নয়ন করা, কারিগরি তাদের এফিসিয়েন্সি উন্নয়ন করা, রাজ্য সরকার কিচ্ছু করেনি। আমি বহু ফোরামে আপনাকে বলি, আমাদের দুর্গাপুর এবং দুর্গাপুরের আশেপাশে যত ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে, তাতে এই বিভিন্ন রকম মডার্নাইজেশন হচ্ছে, ইসকোর মডার্নাইজেশন হচ্ছে প্রায় 49
35,000 crore ইনভেস্টমেন্ট হচ্ছে, ডিএসপিতে প্রায় 35,000 crore ইনভেস্টমেন্ট হচ্ছে, ডিভিসি আমাদের পাওয়ার নতুন ধরনের একটা গ্রিন পাওয়ার তৈরি হচ্ছে, প্রায় 8,000 মেগাওয়াটের 800 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, এখানে প্রায় 8,000 crore রুপিসে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এইসব ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর কারিগরি দক্ষতা যুক্ত ছেলেমেয়ে লাগবে, মানে আইটিআই পাস করা, তাদের মেশন, ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, এই ধরনের বিভিন্ন লোক। তো এটা একটা আইটিআই বলে একটা জিনিস আছে, আইটিআই কলেজ আমাদের শেখানো হয়। দুর্গাপুরে একটা আইটিআই আছে, কল্যাণপুরে আছে, যেখানে মাত্র 800 ক্যাপাসিটি। তো মুখ্যমন্ত্রী এটা ভালো মতো জানে, শিক্ষা দপ্তর ভালো মতো জানে, তারা কেন আজ লাস্ট 2 বছর ধরে আমাদের বিভিন্ন পিছিয়ে পড়া যে রাজ্য ইয়েগুলো আছে, জেলাগুলো আছে, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, ওই ধরনের মানে সংখ্যালঘু অধ্যুষিত যে জায়গাগুলো আছে, সেখানে যদি তাদের জেলা শহরে যদি একটা করে আইটিআই কলেজ খুলে দিত এবং তাকে 2,000 থেকে 3,000 ছেলে মেয়ে পাস করতো, প্লাস 5 পাস, প্লাস 10 প্লাস, প্লাস 8 পাস, এমন কোনো বিরাট দরকার নেই, তাদের কারিগরি একটা ট্রেনিং দিয়ে, 2 বছরের ট্রেনিং দিয়ে তাদের একটা বিরাট এমপ্লয়মেন্ট জেনারেশন হতো। এবং এই মুসলিম সম্প্রদায় কারিগরিতে ওরা খুবই এক্সপার্ট। সারা ভারতবর্ষের বেশিরভাগ মিস্ত্রির ক্ষেত্রে যদি দেখেন 60 to 70% হচ্ছে মুসলিম কমিউনিটির লোক। তো ওদের এই ডেভেলপমেন্টের জন্য রাজ্য সরকারের কোনো প্রচেষ্টা নেই, মানে কি বলবো, শিক্ষা দপ্তরের নেই, রাজ্য সরকার নেই, টেকনিক্যাল সেলের নেই, মানে অপদার্থ সরকার যাকে বলে তাই। মুখ্যমন্ত্রী কোথায় কোথায় চট শিল্প, মুড়ি শিল্প, আরে তার চেয়ে বড় অনেক বড় বড় শিল্প আছে। মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর কাজ করতে হবে, উনি মুখ্যমন্ত্রীর কাজ করছেন। একটা যে কাউন্সিলর, তাকে কাউন্সিলরের কাজ করতে হবে, একটা এমএলএ এর কাজ করতে হবে। ওইটা কিন্তু ওনার মনে রাখতে হবে, এমএলএ কিন্তু সব মানুষের এমএলএ। উনি কিন্তু যখনই এমএলএ এখান থেকে জিতে যাচ্ছেন, সে টিএমসির এমএলএ, বিজেপির এমএলএ, সিপিএম এর এমএলএ, সবারই এমএলএ। তো এমএলএ কে কিন্তু সবার মানুষের কথা ভাবতে হবে। যখন তুমি এমএলএ হয়ে গেলে, যখন এমপি হয়ে গেলে, তাহলে তুমি সবার এমপি। তোমাকে রাজ্যসভায় বা লোকসভায় গিয়ে নিয়ে তোমার ওই অঞ্চলের কথাকে বলতে হবে, সেখান থেকে ফান্ড নিতে হবে, ক্রাইসিস থাকলে সেই ক্রাইসিস ম্যানেজমেন্ট মেটাতে হবে, তোমার কাজ তোমায় করতে হবে। তো আমরা মুখ্যমন্ত্রীর কাজ ভুলে যাচ্ছে, এমএলএ এর কাজ ভুলে যাচ্ছে। এটা কিন্তু বাংলাতে বেশি, বাংলাতে এটা একটা বিরাট অবক্ষয়। রাজনীতি করলে হবে না, রাজনীতি করছি কেন, মানুষের জন্য, এটা ভাবতে হবে। রাজনীতি নিজের বাড়ি বানাবো, নিজের ছেলে মেয়েদের চাকরি দেবো, এই করলে ভাবলে হবে না। রাজনীতি মানে ওই অঞ্চলের সামাজিক একটা উন্নতি, একটা ইনফ্রাস্ট্রাকচার উন্নতি, একটা এমপ্লয়মেন্টের উন্নতি, একটা সবকিছু, জলের উন্নতি, রাস্তার উন্নতি, সবকিছুর কথা ভাবতে হবে। এটা কিন্তু মানুষ এখন এই জন্য খুব সজাগ হয়ে গেছে। তার জন্যই দেখবেন এইভাবে আজকের দিনে আমার মনে হয় বাংলায় এবারের ভোট 65 to 70% পেরিয়ে যাবে, যেটা নর্মালি বেরোয় না। আচ্ছা, এই মুহূর্তে আমি জানাই আরো একটি বিশেষ খবর, যেটা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাজা অভিযোগ তুলেছিলেন 2 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। তার অভিযোগ ছিল অজয় মিশ্রা, যিনি 2021 সালে নন্দীগ্রামের ওসি হিসাবে নিযুক্ত ছিলেন, এবং তার সাথে আরো একজন ছিলেন কুদরতে খুদা, যিনি হলদিয়ার ওসি হিসাবে কর্মরত ছিলেন। এনারা নিরপেক্ষভাবে কাজ করছেন না এবং সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন। এই অভিযোগ উঠেছে, আমাদের এই শশী পাজা এই অভিযোগ তুলেছে। জানি, অ্যাকচুয়ালি এটা আমি কিছুক্ষণ আগে দেখলাম বা শুনলাম। দেখুন, ইলেকশন কমিশনার আছে, আমি বলবো শশী পাজাকে এইভাবে টিভিতে না বলে উনি ইলেকশন কমিশনারের কাছে এটা বলুন, কমপ্লেন করুন, ইমিডিয়েটলি তার অ্যাকশন হবে। আর আমার মনে হয় এই ধরনের কিছু না, যেহেতু শুভেন্দুবাবু ওই অঞ্চলে আগে ছিলেন, আগে টিএমসি বিলং করতেন, এই ওসিদের সঙ্গে ওনার চেনা আছে, সেহেতু চেনা জানা থাকতেই পারে। হ্যাঁ, ওটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। আমরা যখন পলিটিক্সে আছি, আমি লাস্ট প্রায় 20 বছর ধরে আমি দুর্গাপুরের আছি, তো আমাকে সব পুলিশ অফিসারও চেনে, আইএস আইপিএস সব অফিসাররাই চেনে। আরেকটা এই সূত্রে একটু বলি, আমার দেখা, আমি বহু পুরনো একজন ব্যবসায়ী দুর্গাপুরের, আমার দেখা সুব্রত গুপ্ত বলে একজন অফিসার ছিলেন, আইএস অফিসার, উনি আইএস পাস করার পরে দুর্গাপুরে এডিডিএতে ছিলেন। তো এখন উনি এই ইলেকশন কমিশনের চার্জে আছে, বেঙ্গল চার্জের, খুবই দক্ষ অফিসার। আমার মনে হয় উনাকে ইলেকশন কমিশনের তরফ থেকে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। মানে এই ক্রাইসিস মুহূর্ত উনি যেভাবে পুরো ব্যাপারটা অর্গানাইজ করছেন,
মিস্টার গুপ্ত, এবং উনি সব ক্ষেত্রেই উনি ইন্ডাস্ট্রি চিফ সেক্রেটারি ছিলেন। তো উনি সব ক্ষেত্রেই মানে বাংলার জন্য বহু ভালো কাজ করেছেন। এই ধরনের লোককে আগে এগিয়ে দিতে হবে। সুব্রত বাবুকে আমি তো স্যালুট জানাই যে বাংলাতে এত সুন্দর, যতটা এই মানে পরিস্থিতিতেই একটা মানে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে উনি যেভাবে পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছেন ইলেকশন কমিশনের সঙ্গে মিলে। ইলেকশন কমিশনের যারা দিল্লির টিম এসছে, গণেশজি ওনারা তো আলাদা বাইরের টিম, বাংলার অফিসার হিসাবে একজন আইএস অফিসার হিসাবে উনি যে কাজ করছেন, যে অর্গানাইজ করছেন, ওনাকে সাধুবাদ দিতে হবে। এবং যতটুকু আমার মনে হয় এখনো পর্যন্ত যথেষ্ট সুস্থভাবে ইলেকশন হচ্ছে। আমি সকল পার্টির লোককে আমার মানে আন্তরিকভাবে বলবো যে আপনারা নিজের ভোট নিজে দিন, লোককে নিজেদের ভোট দিতে দিন। নিজেদের মধ্যে মারপিট করে দাঙ্গা করে কোনো লাভ নেই। নিজের ক্ষতি হবে, পরিবারের ক্ষতি হবে, হসপিটালাইজ হবেন, কোনো লাভ নেই। আপনি যে বাংলাতে মানুষ আসছে, যাকে ভোট দিচ্ছে ভোট দিন। বিজেপি আসবে তো বিজেপি চালাবে 5 বছর সংখ্যা, মমতা আসবে তো মমতা চালাবে, কিন্তু নিজেদের মধ্যে দাঙ্গা মারপিট করে এভাবে নিজেদের ক্ষতি করার কোনো যুক্তি নেই। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন, মানুষকে নিজেদের ভোট দিতে দিন, যেটা সঠিক ভোট সেই ভোটের হোক, যে সঠিক এমএলএ সে জিতে আসুক। আমি সকল দর্শক বন্ধুদের কাছে এই অনুরোধ করব। আচ্ছা, 14 বছরের যে ইতিহাস রয়েছে, 14 বছরের রাজত্বের তৃণমূল কংগ্রেসের যে শাসন কাল রয়েছে, সেক্ষেত্রে এই 14 বছরের যে ইতিহাস সেই সম্পর্কে আপনার কি বক্তব্য রয়েছে? খুবই বাজে ইতিহাস, খুবই বাজে, মানে ভাবা যায় না। আমি মানে নতুন যে ইন্ডাস্ট্রি, এই যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের পানাগড়ের ওখানে একটা শিল্প তালুক তৈরি হয়েছে। সেই শিল্প তালুকে বহু ভালো ভালো কোম্পানিগুলো আসার চেষ্টা করেছে, এবং দুর্গাপুর, পানাগড়, বর্ধমান এত সুন্দর একটা গোল্ডেন সিটি এরিয়া, মানে দুটো নদী আছে এখানে, কয়লার অভাব নেই, বালির অভাব নেই, রাস্তাঘাট মোটামুটি ভালো, স্বাস্থ্য ব্যবস্থা মোটামুটি ভালো, যে কোনো ধরনের ম্যান পাওয়ার, ছুতোর থেকে মিস্ত্রি থেকে ম্যাথর থেকে ইঞ্জিনিয়ার থেকে ডাক্তার থেকে যে কোনো জিনিস এখানে পাওয়া যায়, ওয়েল্ডার থেকে। সুতরাং এখানে গোল্ডেন সিটি, আমার মনে হয় ভারতবর্ষের এত সুন্দর একটা জায়গা কোনো জায়গায় নেই ইন্ডাস্ট্রির জন্য। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এই শিল্প তালুককে একটা গোল্ডেন এরিয়া বলা যেতে পারে, কিন্তু রাজ্য সরকার এটা নিয়ে কিছুই এক্সপ্লোর করলো না। এখানকার ছেলেমেয়েরা, আমার পরিবারে যেন আমার ভাইপো ভাইজি, আমার ছেলে মেয়ে প্রায় তারা 7 জন আছে। 7 জনের মধ্যে 6 জনই বাইরে, একজন মাত্র ইন্ডিয়া ইয়েতে কাজ করে কলকাতায়, বাকি সবাই ভারতবর্ষের অন্য বা বিদেশে গিয়ে কাজ করে। তো এমনি প্রতিটা পরিবারে আমাদের বিধাননগর এরিয়াতে আপনি যদি 10খানা বাড়ি দেখেন, 10খানা বাড়ির মধ্যে 20টা বাচ্চার মধ্যে দেখবেন 15টা বাচ্চা বাইরে, 5টা বাচ্চা হয়তো এখানে টুকটাক কাজ করছে। তো রাজ্য সরকার সব ব্যাপারে, শিক্ষা দপ্তরেই দেখুন, শিক্ষা দপ্তরে প্রায় আজকের দিনে শিক্ষা এবং গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের প্রায় 10 লক্ষ সিট খালি। পুলিশ দিয়ে একটা সিভিক পুলিশ দিয়ে পুলিশ চালাচ্ছেন, সিভিক মাস্টার দিয়ে সিভিক মাস্টার চালাচ্ছেন, হসপিটালগুলো সিভিক নার্স দিয়ে সিভিক, এগুলো যদি পার্মানেন্ট এমপ্লয়ি করা যায়, একটা প্রফেশনাল টিমকে নামিয়ে যদি সঠিকভাবে চলে, তাহলে প্রচুর এমপ্লয়মেন্ট বাড়ে। এবং ইন্ডাস্ট্রিকে যদি সরকার প্রমোট করে, আজকে দেখুন, আজকে ফার্টিলাইজার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ফার্টিলাইজার নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কাজ করেছি। এত সুন্দর একটা ফার্টিলাইজার জায়গা আছে, তার টাউন আছে, এটা তো রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে, কেন্দ্রকে প্রেসার করতে হবে যে তুমি এখানে একটা সার কোম্পানি খোলো, সেটা প্রাইভেটে খোলো, 50-50 শেয়ারে করো, তো 100% শেয়ারে করো, যেভাবে হোক তোমাকে এটা সার খুলতে। এবং আপনাকে বলি, এই আমাদের এই ভারতবর্ষের পূর্ব সাইডে বেঙ্গল, আসাম, উড়িষ্যা, এই অঞ্চলে একটা বিশাল সারের ডিমান্ড আছে। আমাদের সিন্দ্রি সার ফ্যাক্টরি যদি চালু হতে পারে, দুর্গাপুর সার ফ্যাক্টরি কেন চালু হলো না? এটা রাজ্য সরকারকে প্রতিটা এগিয়ে আসতে হবে। আমাদের ডিসিএল যে ফ্যাক্টরি, সিরিয়াল ফ্যাক্টরি, যে কেমিক্যাল তৈরি হয়, ওটা একটা গোল্ডেন কেমিক্যাল, যে জিনিসগুলো তৈরি হয়। এই আমরা এখন দেখবেন প্রাইভেট, দেখবেন একটা হিমাদ্রি কেমিক্যালস বলে হয়েছে, ঠিক আছে, আর আপনার সিঙ্গুরের ঠিক উল্টো দিকে প্রাইভেট কোম্পানি করেছে, কোটি কোটি টাকার একটা হাইলি পলিউটেড সলিউশন ওরা বানায়, এবং ওরা বাইরে এক্সপোর্ট করছে। 1 টাকার মালটা 500 টাকা এক্সপোর্ট করে। আশেপাশের লোকে ভালো চাষবাস করতে পারে না, বাড়িতে বাড়িতে ওরা টাকা উৎকোচ দিয়ে আসে। শুনেছি স্টেট গভর্নমেন্টকেও নাকি ওরা টাকা ভালো মতো দেয়। তো ওই ধরনের কোম্পানি চলতে পারে, আমাদের ডিসিএল কেন চলবে না? ডিসিএল একটা গোল্ডেন কেমিক্যাল ফ্যাক্টরি। তো রাজ্য সরকার যদি
প্রচেষ্টা না থাকে, রাজ্য সরকারের যারা এমএলএ তাদেরকে বলতে হবে মুখ্যমন্ত্রীকে যে আপনাকে এটা করতে হবে মশাই, আমার জায়গাতে আমি জিতে এসেছি, নইলে আমি টিকতে পারবো না, আমি আপনার কাছে থাকবো না, মুখ্যমন্ত্রীকে থ্রেট করতে হবে দরকার হলে, তাহলেই কিন্তু উন্নয়ন আসবে। যদি মুখ্যমন্ত্রী তেমনি নেগেটিভ হয়, তো 14 বছরে মুখ্যমন্ত্রী কিচ্ছু করেনি, মানে বাংলাকে টোটাল পিছিয়ে দিয়েছে। আর যতটুকু বাংলার রিসোর্স আছে সেই জন্যই যতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের হেলথ সেক্টরে দুর্গাপুরে ডেভেলপমেন্ট হয়েছে, যেখানে এখানে প্রচুর ডাক্তার আছে, হসপিটাল ডেভেলপ করেছে, ভালো ভালো ইনস্ট্রুমেন্ট এসছে, এখন দুর্গাপুরে একটা হেলথ ইন্ডাস্ট্রি ভালো ডেভেলপ, দুর্গাপুরে একটা এত সুন্দর সেটা বামফ্রন্ট সময়ে বামফ্রন্টরা জমি নিয়েছিল, এয়ারপোর্ট তৈরি হয়েছিল, সেই এয়ারপোর্টটা ভালো করে ইউটিলাইজ করা যদি করা যায়, কমার্শিয়াল ইউটিলাইজেশন যদি হয়, তাহলে ইন্ডাস্ট্রির একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট আসবে। কিন্তু একদিকে 34 বছরের রাজত্ব ছিল এক সময়, এরপরে 34 বছরের রাজত্ব, একদিকে 14 বছরের রাজত্ব, এই দুটোর মাঝখানে উন্নয়নের কতটা কি ডিফারেন্স এসেছে সেক্ষেত্রে যদি একটু দেখুন, ওই 34 বছর আগে কংগ্রেস সরকারের সময় যতটুকু এখানে কাজ ইন্ডাস্ট্রিগুলো এসেছিল, সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, তার আগের বিসি রায় ছিলেন, ওনাদের প্রচেষ্টায় দুর্গাপুর তৈরি হয়েছিল, বড় কারখানাগুলো ওই জন্যই এসেছিল, ডিপিএল ইন্ডাস্ট্রি ফর দ্য ইন্ডাস্ট্রি, পাওয়ার প্ল্যান্ট সেই জন্যই এসেছিল। তো মানে রাজ্য সরকারের যেটা কাজ, সেই কাজ রাজ্য সরকার কোনোভাবেই নিভাচ্ছে না, তার জন্যই মানুষ একদম তৃতীয় বিরক্ত হয়ে গেছে এবং মানুষ পরিবর্তন চাইছে। মানুষ তো সবাই নিজের চোখ খোলা, সবার চোখ খোলা, সবাই সবটা দেখছে, সবাই সবটা বুঝছে, কিন্তু এই বোঝার পরেও তাদের যে এফেক্টটা, তারা কিন্তু সেটা ভোটের মাধ্যমেই দেখাবে। এবার একটা কথা বলছি, দেখুন বাংলার বহু গরিব মানুষ আছে, মানে বাংলার 14 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, 2 কোটি মানুষ হচ্ছে মধ্যবিত্ত, বাকি বাংলার মোটামুটি আপনি 9 থেকে 10 কোটি হচ্ছে গরিব মানুষ। মমতা সিপিএম এটাই করেছিল, মমতা কিন্তু এই 9 কোটি মানুষকে ভাতা মাতা কাতা দিয়ে ম্যানেজ করছেন। এবার এই ভোটেই কিন্তু উনি জিতে এসেছেন। এবার উনি যে জিতে এসেছেন, উনার গতবারের একটা ম্যানিফেস্টো ছিল, আপনি যদি দেখেন ম্যানিফেস্টোর একটা উনি ফলো করেননি, নট এ সিঙ্গেল। উনি এমপ্লয়মেন্ট বাড়াবেন বলেছিলেন, কোনো বাড়াতে পারেনি। উনি ইন্ডাস্ট্রি আনবেন বলে, দেখুন বড় বড় মেলা করছে, ইন্ডাস্ট্রির জন্য কোটি কোটি খরচা করছে, ইন্ডাস্ট্রি আনতে পারেননি। মানে যে কোনো যদি শিক্ষা ক্ষেত্রে কোনো উন্নয়ন আনতে পারেননি, হ্যাঁ, কলেজগুলো কোনো ডেভেলপমেন্ট আনতে পারেননি, ঠিক আছে। মানে আর হসপিটালগুলো, কিছু কিছু দুর্গাপুরের হসপিটাল হয়তো ভালো, কিন্তু গ্রামীণ অঞ্চলের হসপিটালের অবস্থা খুবই খারাপ, মানে অতি দূর অবস্থা আর কি। আপনি কোনো গ্রামীণ অঞ্চলের হসপিটালে ঢুকতে পারবেন না, অথচ বেঙ্গলের কিন্তু প্রায় 60-70% হচ্ছে গ্রামীণ অঞ্চল। এই গ্রামীণ অঞ্চলের কোনো ডেভেলপমেন্ট হয়নি, যতটুকু আমরা শহরের দেখছি সেগুলো শহরের মানুষের জন্য যতটুকু সচেতন মানুষ, যতটুকু আমরা উন্নয়ন বা ভালো দেখতে পাচ্ছি। এবং কিন্তু সামাজিক যে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সামাজিক যে একটা ডেভেলপমেন্ট দরকার বাংলায়, সেটা কিন্তু লাস্ট 14-15 বছরে আমরা কিচ্ছু দেখতে পেলাম না। আমি তো মানুষ যদি আবার এই ভুলটা আবার করে, আবার 5 বছর আমরা আবার পিছিয়ে যাব, এবং আমাদের ছেলে মেয়েদের বিভিন্ন ভাইপো ভাইজিদের আবার অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হবে। ব্যবসাপাতি তো অবস্থা খুবই খারাপ, যেহেতু সরকারি দপ্তর কতগুলো আছে এখানে, সেল ভেল, এই ইএসআই, এসব সরকারি কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো আছে বলে কোনো রকমে আমাদের সিস্টেমটা চলছে, আদারওয়াইজ নইলে করাপ্ট করে যেত। যেমন একদিকে এখানে বলি, একদিকে যেমন বহিরাগতরা আমাদের বাংলায় ঢুকে পড়ছে, তাহলে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনার পর তাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে, সেটা কেন? সেটাও মানুষের সেটা নিশ্চয়ই কোয়েশ্চেন মার্ক এসেছে, তাদের মনেও সেই প্রশ্ন এসেছে, তাদের মনেও সেই জিজ্ঞাসা এসেছে। আমার মনে হয় সেই কারণেই এই যে পরিবর্তনের যে একটা জোয়ার আসতে চলেছে, হয়তো সেটা আমরা আশা করতে পারি, জানি না কতটা কি ফলাফলের উপর ডিপেন্ড করছে, সেটা অবশ্যই সেটা বাংলার জনগণের উপরে ডিপেন্ড করছে, তারা কি চান। কিন্তু পরিবর্তনের যে যাত্রা ভারতীয় জনতা পার্টি বিজেপি নিয়ে আসার চেষ্টা করছেন, এবং যেটা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছেন সমস্ত জনগণকে, যে ক্ষেত্রে এই 14 বছরের যে একটা জার্নি আমরা সবাই পার করে এসেছি, যেখানে উন্নয়ন অনুন্নয়ন, যেখানে একে অপরের প্রতি শাসক দল এবং বিরোধী দলের প্রতি যে এক কুৎসা, এবং একে অপরের উপরে মানে পাল্টা অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালা, তার মাঝখানে
উন্নয়নটা কোথাও যেন হারিয়ে গেছে। আর উন্নয়ন হারিয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। এই যে এত ক্রাইম হচ্ছে, আমরা বারবার দেখুন এখন সবাই বলছে নারী সুরক্ষা, নারী সুরক্ষা। সত্যি নারী সুরক্ষা? এই নারীদের ওপর অত্যাচারটা কারা করছে? সব ক্রিমিনাল, সব পয়সার জন্য করছে। মানে আর্থিক অবস্থা এত অবক্ষয় হয়েছে। এবং আমি ঘরেও বলছি, আমি পারিবারিক বলছি, বাংলার, আপনি বাংলায় যদি একটু ফলো করেন দেখবেন যে বাড়িতে 3টে ভাই বা 4টে ভাই আছে, 3টে বউ বা 4টে বউ আছে, দেখবেন বাবার কথা মায়ের কথা কেউ শোনে না। বাবা মা, বেশিরভাগ বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছে। বাংলায় বৃদ্ধাশ্রমের সংখ্যা এখন সবচেয়ে বেশি। অথচ আপনি মারোয়ারি ফ্যামিলি দেখুন, আপনি বিহারিতে যান, আপনি গুজরাটিতে যান, যে কোনো বাবা যা শোনে মা তাই, ছেলেরা মা তাই শোনে, ছেলেরা তাই শোনে, বউরা তাই শোনে, নাতি নাতনি তাই শোনে। তো তাদের কি আর্থিক অবস্থার কম আছে, না তাদের অবস্থার কোনো অবনতি আছে, না তাদের বাড়িতে শান্তি নেই? আমাদের বাংলায় কিন্তু একটা বিরাট অবক্ষয় হচ্ছে। এই অবক্ষয় থেকে বাঙালি সম্প্রদায়কে বেঁচে আসতে হবে। শুধু বাংলা 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 বললে হবে না, বাংলা তো থাকবেই, কিন্তু আপনাকে পরিবারকে দেখতে হবে, সকলের ভালো চাইতে হবে। এই জিনিসটার জন্য রাজ্য সরকারের একটা বিরাট আছে। মানে এটা বেসিক্যালি হচ্ছে তার কারণ অর্থনৈতিক দুর্বলতা। অর্থনৈতিক উন্নয়ন হয়নি, সামাজিক উন্নয়ন হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে না। একটা ছোট যদি একটা ফ্যাক্টরি, আমি একটা এক্সাম্পল আরেকটা দিই, এখানে পানাগড়ে শিল্প তালুকে একটা এক্সাইড ইন্ডিয়ার ফ্যাক্টরি বানানোর কথা ছিল, প্রায় 6,000 কোটি টাকার ফ্যাক্টরি। এটা গত 2 বছর ধরে ওরা জমি নিয়েছিলেন, এই গুপ্তা সাহেব দাম নিল, উনি জমিটা করিয়ে দিয়েছিলেন। ওরা জমি নিয়ে ফ্যাক্টরি শুরু করতে এলো, তখন টিএমসির নেতারা এত ঝামেলা, ঝগড়া ঝাঁটি, গালি গুলোজ, অফিসারদের, বাইরের অফিসার গালাগালি, ওরা ফ্যাক্টরিটা বন্ধ করে ওই ফ্যাক্টরি ওরা নিয়ে চলে গেল ব্যাঙ্গালোর থেকে 100 কিলোমিটার দূরে। ওখানে পাওয়ারের প্রবলেম আছে। ওই প্রজেক্টটা 600 কোটি টাকা পড়ে 8,000 কোটি টাকা, 6,000 কোটি টাকার পড়ে 8,000 কোটি টাকা ওদের বানাতে হলো। এবং এটাই যদি পানাগড়ে হতো, মিনিমাম 6,000 লোকের এমপ্লয়মেন্ট হতো। তার মধ্যে 4,000 নয় টিএমসিরই হতো, 1,000 বিজেপির হতো, 500 সিপিএম এর হতো, 500 লোকাল লোক হতো। তো এইটা সরকার যদি না দেখে, লোকাল এমএলএ কিসের এমএলএ? মানে এমএলএরা তার নিজের কাজ কোনো করছে না। শুধু পার্টিদেরও কিন্তু দেখা উচিত যে তুমি যার নাম দিচ্ছ এমএলএ হিসাবে, সেই জায়গায় কতটা ভালো কাজ করতে পারবে। এই স্কুটিটা খুবই দরকার। কারো ইনফ্লুয়েন্সে কাউকে এমএলএ করে দিলাম, কারো পয়সা নিয়ে কাউকে এমএলএ করে দিলাম, এটা একটা বিরাট অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, যিনি আমাদের এই মুহূর্তে রয়েছেন, তাদের পক্ষ থেকে আমাদের রাজ্যের মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু হয়েছে, সেক্ষেত্রে এখানে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও একটি অন্নপূর্ণা ভান্ডার করা হয়েছে। তো সেখানেও একটা অভিযোগের কথা উঠে এসেছে। অভিযোগ ঠিক বলা যাবে না, একটা মানে কি বলবো, পাল্টা অভিযোগের মতনই। সেটা হলো যে শাসক দলের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পথটাকে অনুসরণ করেছে। দেখুন, আমরা শহরের কথা তো আপনাকে বললাম, ইন্ডাস্ট্রির কথা। গ্রামীণ অঞ্চলে এবার এত সুন্দর জমি, আমার মনে হয় বাংলার বেশিরভাগ 80-90% জমি এত উর্বর জমি, যেখানে বছরে 2-3 চাষ করা যায়, বিভিন্ন রকম ফসল করা যায়। এবারেই তো আলু, মানে এবার ভগবানের কৃপায় আলু এত হয়েছে যে রাস্তায় পড়ে থাকছে, চাষিরা বিক্রি করতে পারছে না, তারা 1 টাকা 2 টাকায় আলু বিক্রি করছে। তারা ধান নিয়ে আলু চাষ করেছে, প্রচুর আলু হয়েছে। এবং আমাদের বেঙ্গলে যে 600 কোটিটার মতো কোল্ড স্টোরেজ আছে, তার থেকে 100 কোটিটা কোল্ড স্টোরেজ বন্ধ বিভিন্ন কারণে, ইলেকট্রিকের প্রবলেম, লোকাল দাদাগিরির জন্য, ইউনিয়নের প্রবলেম ইত্যাদি। রাজ্য সরকার এগুলো কিচ্ছু দেখেনি। এই আলুগুলো যদি এক্সপোর্টও করে দিতে পারতো, উড়িষ্যা, রাজ্য সরকারকে এগিয়ে আসা উচিত ছিল যে আমরা উড়িষ্যাতে, আমরা ঝাড়খণ্ডে এটা এক্সপোর্ট করবো। ওদের রাজ্য সরকারের চিফ মিনিস্টারের সঙ্গে বসা উচিত ছিল, এবং তাহলে এই আলুর চাষিরা কিছু দাম পেত। এই যে প্রায় 70,000 আলু চাষি, 70 লাখ আলু চাষি, মানে প্রায় 2 কোটি পরিবার, যে এই আলু চাষের জন্য কি বিপদে পড়েছে আপনি গ্রামে গেলে ভাবতে পারবেন। অনেকে সুইসাইড করছে, মারা যাচ্ছে, তারা ধার নিয়েছে। তো আমি যেটা বলতে চাইছিলাম, গ্রামীণ অঞ্চলে যেহেতু কোনো কৃষি উন্নয়নটা হয়নি, তেমন ভাবে করতে পারেনি, তার জন্যই এই ভান্ডারের কথা ভাবতে হয়েছে। লক্ষ্মী ভান্ডার উনি দিয়েছিলেন, গ্রামের গরিব মায়েরা বোনেরা পেয়ে উপকৃত হয়েছেন, তাকে ভোট দিয়েছিলেন। আমাদের ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে তার চেয়ে বেশি টাকা দিয়ে, 3,000 টাকা দিয়ে
তাদেরকে একটু বেশি লাভার্থী করতে চাইছেন, এবং এটা আগামী দিন এই টাকা নিয়ে আশা করা যায় যে ওনারা কিছু ভালো গ্রামীণ উন্নয়নের কাজ করবে, চাষবাসের উন্নয়ন কথা করবে, তাহলে ডাউন দ্য লাইন তখন দেখা যাবে গ্রামের উন্নয়নটা কেমন হলো। তো এখন ইমিডিয়েটলি এই গরিব চাষিদের পরিবারের জন্য, মা বোনেদের জন্য এটা ভারতীয় জনতা পার্টি ভেবেছে, এবং আমার মনে হয় এই ধরনের একটা ভাবনা চিন্তা খুবই দরকার বাংলার জন্য, গরিব পরিবারকে একটু উঠিয়ে আনার জন্য। ধন্যবাদ। এই মুহূর্তে যে ভোট যুদ্ধ বাংলায় শুরু হয়েছে, সবাই সেই দিকেই তাকিয়ে রয়েছি, আমরাও সবাই সেদিকে তাকিয়ে রয়েছি। এখন পাখির চোখ রয়েছে এই বাংলার ভোট যুদ্ধ, এবং যার ফলাফল আমরা খুব শীঘ্রই পেতে চলেছি। 4 মে তার রেজাল্ট আউট হবে, এবং তারপরে বাংলার জনগণের ভবিষ্যৎ নির্ধারিত হবে। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। পরবর্তী পর্যায়ক্রমে প্রত্যেকটি আপডেট আপনারা পেতে থাকবেন, সঙ্গে থাকুন। নমস্কার।